মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় জৈব উপায়ে সুগন্ধি গোবিন্দভোগ চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুমন দেবনাথ, সহকারী উদ্ভিদবিদ, ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আমরা তো জানি যে গোবিন্দভোগ চাল একটা আমাদের খুব সুপরিচিত এবং খুবই বিশেষ প্রজাতির ধান থেকে পাওয়া চাল আর কি।
খুবই জনপ্রিয় একটা ধান বা চাল। তো এই যে সুগন্ধি ধান গোবিন্দভোগ, এর যে নাম গোবিন্দভোগ, এটার ঠিক কারণ কি? হ্যাঁ, বলি যে ননীচোরা কৃষ্ণ বা গোবিন্দ, হুম হুম। তারই ভোগের জন্য কিন্তু এই যে গোবিন্দভোগ ধানের যে চাল সেটা প্রথম ব্যবহৃত হয়। কথিত আছে যখন কলকাতা শহরের পত্তন হচ্ছে তখন আমাদের হুগলি জেলার 4 বসাক পরিবার এবং এক শেঠ পরিবার তারা ওই গোবিন্দপুর গ্রামে বসতি স্থাপনের সময় তখন বন জঙ্গল পরিষ্কার করছিলেন। আচ্ছা। তখন তারা একটা গোবিন্দ মন্দিরের সন্ধান পান। এরপর তারা ওই 5 পরিবার তারা ওই নদীর তীরবর্তী জমিতে তারা ওই সুগন্ধি ধানের চাষ শুরু করেন। আচ্ছা। আর ওই ধানের চাল দিয়েই তারা ওই গোবিন্দকে ভোগ নিবেদন করতেন। এই সেই থেকেই ওই ধানটার নামকরণ হয় গোবিন্দভোগ। বাহ। তো এই গোবিন্দভোগ ধান বা গোবিন্দভোগ ধানের যে আমরা চাল পাচ্ছি, এই গোবিন্দভোগ ধান চাষের গুরুত্বটা ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা চাষি বন্ধুদের কাছে? হ্যাঁ, আসলে কি এখন উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সাধারণ যে ধান চাষ সেটা ক্রমশ কিন্তু অলাভজনক হয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু সেই দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে চাহিদা এবং বাজার দর কিন্তু এই যে সুগন্ধি ধান তার কিন্তু খুব ভালো একটা চাহিদাও রয়েছে এবং বাজার দরও খুব ভালো। তার জন্য কি হচ্ছে, প্রধানত দক্ষিণবঙ্গ আমি বলবো, এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রধান সুগন্ধি ধান হিসাবে গোবিন্দভোগের চাষ কিন্তু আবার তার জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। তার কারণ আরও একটা আছে কি যে 2017 সালে আমাদের এই রাজ্য থেকে গোবিন্দভোগ চালকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে কিন্তু সত্ত্ব প্রদান করা হয়েছে। এর ফলে কি হয়েছে যে আমাদের বিদেশের বাজারে আমাদের গোবিন্দভোগের চাহিদাটা আরও বেড়ে গেছে। তো এক্সপোর্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা এখন গোবিন্দভোগ চাষ করলে তারা আগের তুলনায় আরও বেশি লাভবান হতে পারবেন বলেই আমরা আশাবাদী। আচ্ছা। তো এই ধানের তো মানে একটা বিশেষ ধরনের ধান, নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্বতা আছে। তো এর বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, গোবিন্দভোগ এই ধানটির না মাঝারি উচ্চতা সম্পন্ন, আর এর গুচিতে পাশকাঠির সংখ্যা বেশ ভালো, মানে 7-8টা পাশকাঠি কিন্তু পাওয়া যায়। আর যে কোনো সুগন্ধি ধানের মতো গোবিন্দভোগ ধানও আলোক সংবেদী একটা জাত। তাই যখনই আপনি এর বীজ বুনুন না কেন, মোটামুটি ওই অক্টোবরের 2য় এবং 3য় সপ্তাহের মধ্যে কিন্তু এর ফুল আসে। আর এই ফুল আসা আর এই দানা পুষ্ট হওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যেন একটু ঠান্ডা আবহাওয়া থাকে। আর দানার যে রং সেটা হচ্ছে সোনালি হলুদ, কিন্তু চাল এবং ভাত তারা হচ্ছে ধবধবে একদম সাদা। আর দানার আকার হচ্ছে ছোট এবং সরু এবং কিছুটা গোলাকৃতি হয়। আর 100 কেজি ধান থেকে আপনি ধরুন গোটা চাল পাবেন আপনার 58 থেকে 60 কেজি। আচ্ছা। আর গোবিন্দভোগ চালে অ্যামাইলোজের পরিমাণ হচ্ছে 18%, যার জন্য কিন্তু একটা ঝুরঝুরে ভাত হয়, আঠালো হয় না। এবং প্রোটিনের পরিমাণ হচ্ছে 7.1%। আচ্ছা। আর এই যে চাল থেকে যে ভাতের বৃদ্ধির যে পরিমাণ সেটা বৃদ্ধির হারও হচ্ছে 1.8%। আচ্ছা। এই মোটামুটি আপনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং গুণাবলী। আসলে গন্ধই একটা আমাদের কাছে খুব প্রিয় একটা গোবিন্দভোগ চালের গন্ধটা, এবং স্বাদও অবশ্যই প্রিয়। এখান থেকে আমরা শুধু ভাত না, আরও অনেক কিছু সুস্বাদু উপাদেয় খাবার আমরা তৈরি করে থাকি। তো আমাদের আজকের যে বিষয় জৈব উপায়ে সুগন্ধি গোবিন্দভোগ চাষ, এবার জৈব উপায় নিয়ে একটু কথা বলবো। এই যে জৈব উপায় এবং অজৈব উপায়, এই যে দুটো উপায় আমরা বলছি চাষের ক্ষেত্রে, এর ঠিক পার্থক্য কী এবং কোনটাকে আমরা গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব? হ্যাঁ, জৈব উপায় বলতে আমরা রাসায়নিক সার বা অন্যান্য রাসায়নিক কীটনাশক সেটা যতটা সম্ভব আমরা কম ব্যবহার করব, বা যদি ব্যবহার না করতে পারি সেটাই কিন্তু উত্তম। এবং রাসায়নিক যে প্রক্রিয়া সেখানে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি বা আগাছা নাশক ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমি বলবো কি যে গোবিন্দভোগ চাষ করার ক্ষেত্রে অতি অবশ্যই জৈব উপায়টা আমরা অবলম্বন করব। তার কারণ এই যে গোবিন্দভোগের যে গন্ধ, যে অ্যারোমা, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। এই অ্যারোমা বা গন্ধ বজায় রাখতে গেলে কিন্তু জৈব উপায়ে চাষ করলে গন্ধটা ভালো থাকে। আচ্ছা। তো এই ক্ষেত্রে মাটির স্বাস্থ্য এবং মাটির সুরক্ষার জন্য জৈব সারের ভূমিকা কেমন? হ্যাঁ,
মূলত যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, রাসায়নিক সার মাটিতে অবস্থিত বিভিন্ন উপকারী যে অণুজীব যা গাছের বিভিন্ন পরিপোষককে শোষণ করতে সাহায্য করে তাদের কিন্তু এরা মেরে ফেলে। ফলে কিন্তু গাছের পুষ্টি ভীষণভাবে ব্যাহত হয়। আর রাসায়নিক সার আরেকটা জিনিস করে, যেটা হচ্ছে জলের মাধ্যমে যদি মাটির ভৌম জলে প্রবেশ করে যায় এবং সেখান থেকে যদি খাদ্য শৃঙ্খলে চলে আসে তাহলে মানুষসহ বিভিন্ন প্রাণীর কোষে সেটা জমা হয়ে যায়, যার ফলে কিন্তু ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। আর রাসায়নিক সার কি করে, জমির গুণগত মান কিন্তু নষ্ট করে ফেলে। আচ্ছা, যার ফলে প্রতি বছর শস্য উৎপাদনের জন্য তার আগের বছরের তুলনায় বেশি সার আমাদের লেগে যায়, ফলে চাষের খরচও বৃদ্ধি পায়। তাই আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে কি হবে, যে বিভিন্ন পরিপোষকের একটা সুস্থায়ীকরণ সেটা সম্ভব হয়, আর দীর্ঘদিন ধরে জমির উর্বরতা বজায় রাখাও কিন্তু সম্ভব হয়। আর মাটির জৈব পদার্থ ব্যবহারের ফলে মাটির যে গঠন সেটা কিন্তু উন্নত হয়। আচ্ছা, তার ফলে কি হয়, মাটির মধ্যে এই যে বায়ু চলাচল এটা কিন্তু অনেক বেশি ভাবে এবং অনেক সহজভাবে হয়, আচ্ছা, যেটা কিনা গাছের বৃদ্ধিতে খুব ভালোভাবে সাহায্য করে। আরেকটা জিনিস যেটা হয়, যে জৈব পদার্থ ব্যবহারের ফলে মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু বাড়ে, যার ফলে কিন্তু অল্প সেচে বা অল্প জলে কিন্তু আমরা চাষটা করতে পারি। এমনকি আমরা যদি জৈব পদার্থ দিয়ে জমি চাষ করি বা হচ্ছে গিয়ে ধান বা অন্য কোনো ফসলও চাষ করি, তাহলে এই যে খরাটাকে কিন্তু আমরা অনেক ভালোভাবে এটাকে কিন্তু প্রতিহত করতে পারি। আচ্ছা। তো এই গোবিন্দভোগ চাষের ঠিক বীজ বোনার সময়টা কখন? হ্যাঁ, মূলত গোবিন্দভোগ চাষ হয় আমন খন্দে, অর্থাৎ বর্ষার সময়। তাই জুন জুলাই মাস হলো এই বীজ বোনার ক্ষেত্রে আদর্শ। মোটামুটি জুন মাসের আপনি মাঝামাঝি থেকে একদম শেষ পর্যন্ত যদি সময়টা ধরেন, ওইটাই হচ্ছে আদর্শ বীজ বোনার সময়। কোন ধরনের মাটি এবং কোন ধরনের আবহাওয়ায় এটা ভালো হয়ে থাকে? উঁচু জমি কিন্তু অবশ্যই এই ধান চাষের ক্ষেত্রে আমাদের প্রয়োজন, যেখানে জল একেবারেই জমে থাকবে না। আচ্ছা, সেই জমিটাতে আমরা কিন্তু গোবিন্দভোগ চাষের জন্য আমরা বেছে নেব। 2 নম্বর হচ্ছে যে আবহাওয়া কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এক্ষেত্রে, যে ফুল আসা এবং দানা পুষ্ট হওয়ার যে সময়টা, সেই সময়টাতে যেন একটা ঠান্ডা আবহাওয়া থাকে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। সেই জন্যই আমি বলেছিলাম যে জুন মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত যদি আমরা বপন করি এবং জুলাইতে যদি আমরা সেটা রোপণ করি, তাহলে কিন্তু এই যে ফুল আসার সময়টাতে আমরা একটা ঠান্ডা আবহাওয়া পাবো। এই ঠান্ডা আবহাওয়া এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দিন এবং রাতের যে তাপমাত্রা তার যে পার্থক্য, সেটা যত সম্ভব কম হওয়া প্রয়োজন। তাহলে কিন্তু আমাদের যে গোবিন্দভোগের যে সুগন্ধটা, সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা ধরে রাখতে পারি। তো আমরা যখন বীজ বপন করব কিংবা চারা তৈরি করব এবং চারা রোপণ করব, এই যে সময়টা, এই সময়টার যদি বিশেষ পরিচর্যা নিয়ে কিছু বলেন শুরুর দিকে আর কি। প্রথমেই বলি, এই যে বীজ বপন করার আগে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বীজ শোধনটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটাও কি জৈব উপায়ে করা যাবে? হ্যাঁ, জৈব উপায় করা যাবে। সেক্ষেত্রে আমি বলবো কি, যে সিউডোমোনাস ফ্লুরোসেন্স এবং ট্রাইকোডার্মা ভিরিডি, এই নামে দুটো হচ্ছে আমাদের জীবাণু আছে। এই যে জীবাণুগুলো, এই জীবাণুগুলো ডাস্ট, গুঁড়ো টাইপের, 50-50 দুটো 100 গ্রাম করে আমরা নিয়ে নিলাম 10 কেজি বীজের জন্য। আচ্ছা, এইবার বীজটাকে একটু হালকা জল দিয়ে ছিটিয়ে একটু ভিজে ভিজে করে নিয়ে তাতে এই 100 গ্রাম সেই জীবাণু দুটো মিশিয়ে দিয়ে 40 মিনিট আমরা যদি অপেক্ষা করি এবং ঢাকা দিয়ে রাখি, তাহলে কিন্তু এর বীজ শোধন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এটা কি শুকনো পদ্ধতিতে? এটা শুকনো পদ্ধতিতে। এর কি জল দিয়ে কোনো পদ্ধতি আছে? জল দিয়ে যখনই করতে যাবেন তখন জৈব পদ্ধতিতে সেটা হবে না, রাসায়নিক পদ্ধতিতে, রাসায়নিক ব্যবহার করে করতে হবে। তো আমরা এই মুহূর্তে জৈব নিয়েই আলোচনা করছি, যখন রাসায়নিক দিকে আর কিছু বলছি না। তাহলে আমরা জৈব উপায়ে বীজ শোধন করতে পারছি এবং সেটা সম্ভব। আর তার পরপরে কি মাটি শোধনের কোনো ব্যাপার থাকবে? মাটি শোধন অবশ্যই করা যায়। সেক্ষেত্রে আপনি ট্রাইসাইক্লাজোল দিয়ে মাটি শোধন করতে পারেন। আচ্ছা, তো তারপরে আমরা চারা তৈরি করব। এই চারা তৈরি এবং রোপণ, এই সময়ের বিশেষ পরিচর্যা যদি বলেন। হ্যাঁ, 1 একর মূল জমির জন্যে আমাদের বীজতলার যে পরিমাণ, সেটা তো 2 কুইন্টাল পরিমাণ পচা গোবর সার আমরা দেব। আর খামারের কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি।
আচ্ছা। এইবার আমাদের যদি বলেন যে জৈব উপায়ে চাষ করব আমরা, তাহলে শুধুমাত্র জৈব সার দিলে ধানের পুষ্টি যে সঠিক উপায়ে হবে এই মুহূর্তে কিন্তু সেটা আমরা বলতে পারছি না। তাই বীজতলা থেকে শুরু করে মূল জমিতে আমরা জৈব সারের সঙ্গে খুব অল্প পরিমাণে রাসায়নিক সারও ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। সেক্ষেত্রে বীজতলার ক্ষেত্রে 2 কেজি নাইট্রোজেন, 2 কেজি ফসফেট এবং 2 কেজি পটাশ এটা আমরা প্রয়োগ করি। কখন করব আমরা? বীজতলা যখন আমরা তৈরি করব, আচ্ছা। বীজতলা তৈরি করার সময়। আচ্ছা। আর মূল জমিতে যখন আমরা চারা রোপণ করব, তখন সার ব্যবস্থাপনার জন্য আমি বলবো যে মূল জমিতে শেষ যে চাষ সেই সময় একর প্রতি আপনি 2 টন হারে পচা গোবর সার বা উৎকৃষ্ট মানের কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট এটা আপনি দিয়ে শেষ চাষটা দিয়ে দিলেন। এরপর আবার বলবো কি যে রাসায়নিক সার খুব অল্প পরিমাণে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে প্রতি একরে 20 কেজি নাইট্রোজেন, 10 কেজি ফসফেট এবং 10 কেজি পটাশ আমরা ব্যবহার করব। আমরা বীজ তৈরির জন্য যে বীজতলা তৈরি করব তার মাটি তৈরির যে পদ্ধতি এবং মূল জমির যে মাটি তৈরির পদ্ধতি, এই দুটোর মধ্যে কি পার্থক্য থাকবে কিছু? তেমন করে কোনো পার্থক্য নেই, তবে বীজতলার ক্ষেত্রে অবশ্যই মাটিটা কিন্তু অনেক ভালো ঝুরঝুরে হওয়া প্রয়োজন হয়। তুলনায় যদি একটু কম ঝুরঝুরে হয় মূল জমি, তাতে অসুবিধা কিছু হয় না। পার্থক্য বলতে এটাই। জলসেচের ক্ষেত্রে? জলসেচের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি যে এই যে সুগন্ধি ধান, এই সুগন্ধি ধান, এই দেশি ধান, এটার উচ্চতা কিন্তু অনেক বেশি হয়। তাই যদি জল বেশি জমে থাকে তাহলে কিন্তু এটা গাছটা নুইয়ে পড়তে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে সব সময় যে 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি যেন জল জমে না থাকে, এবং অবশ্যই করে ফুল আসার পরে যদি জল জমিতে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা। অন্যথায় ধানের শীষ যখন তৈরি হয়ে যাবে, ধানের শীষটা তৈরি হয়ে যাওয়ার ফলে মাথাটা তখন ভারী হয়ে যায়, সেটা যদি পড়ে গেলে কিন্তু সেইখান থেকে ওই জল লেগে গিয়ে জার্মিনেশন হতে পারে, অঙ্কুরোদ্গম হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের ধান চাল যাই বললেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন তো আপনারা বলছেন যে সুসংহত উপায়ে সার ব্যবহার করতে আর কি, তো সেটা সম্পর্কে যদি একটু বিশদে বলেন যে এই আমাদের সুগন্ধি গোবিন্দভোগ ধান যখন আমরা চাষ করব, সেটার এই সুসংহত সার ব্যবস্থাপনাটা কি হতে পারে? হ্যাঁ, আমরা যদি পুরোটাই জৈব সার দিয়ে চাষ করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলন বেশ খানিকটা মার খেতে পারে। আবার যদি পুরোটা রাসায়নিক দিয়ে আমরা করি তাহলে কিন্তু মাটির যে স্বাস্থ্য সেটা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা একটা সুসংহত উপায়ে কিছুটা জৈব সার এবং কিছুটা রাসায়নিক সার ব্যবহার করেই কিন্তু আমরা চাষটা করার পরামর্শ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে মূল জমির ক্ষেত্রে আমরা জৈব সার হিসাবে আমি আগেও বলেছি যে গোবর সার ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সেটা ব্যবহার করতে পারি। সেই যে গোবর সারটা বলছেন আর কি, কোন ধরনের গোবর এবং কতটা পরিমাণে দেব? হ্যাঁ, গোবর সার কিন্তু কাঁচা গোবর দেওয়া যাবে না। আচ্ছা। তাই গোবরটাকে খুব ভালোভাবে মাটির ভেতর গর্ত খুঁড়ে সেখানে কিন্তু পচিয়ে। কতদিন ধরে পচাবো? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার মোটামুটি 3 থেকে 4 মাস মিনিমাম, তার বেশিও হতে পারে। কেউ যদি 1 বছর ধরে পচাতে পারেন তাহলেও কিন্তু সেটা অতি উত্তম। আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই পচা যে গোবর সার, সেই গোবর সার আপনার একর প্রতি 2 টন হারে আমরা ব্যবহার করতে পারি জমি তৈরির সময়। আচ্ছা। এবং তারপর যদি আমরা কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, এগুলো কি চাষি বন্ধুরা কিনে দেবেন নাকি নিজেরা বানিয়ে দেবেন? ভার্মি কম্পোস্ট নিজেরা বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট বানানোর ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেওয়া হয়। হঠাৎ করে কোনো চাষি বন্ধু যদি না জেনে থাকেন কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় তাহলে কিন্তু নিজে থেকে তিনি ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন না। তাই তার প্রশিক্ষণ নেওয়ার কিন্তু, মানে প্রশিক্ষণ নিলে চাষি বন্ধুরা নিজেরা করতে পারবেন। এই যে ভার্মি কম্পোস্টের কথা বলছেন সেটা ঠিক কতটা দেবেন বা কখন দেবেন? একর প্রতি 1 থেকে 1.5 টন ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার মূল জমি যখন তৈরি হচ্ছে সেই শেষ চাষের সময় এটা মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, এছাড়াও সুসংহত সার ব্যবহারে আর কি উপায় আছে? হ্যাঁ, দ্বিতীয় যে অধ্যায় সেটাতে আমি বলবো কি যে খুব
কম পরিমাণে রাসায়নিক সার সেটা ব্যবহার করতে হবে। না, এই যে পরিমাণটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের মাটি পরীক্ষা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য বিষয়। আচ্ছা, আর মাটি পরীক্ষা করে নিয়ে যদি দেখা যায় কি যে এটা উর্বর, তাহলে সেখানে 10 কেজি ফসফেট, 10 কেজি পটাশ এবং 20 কেজি নাইট্রোজেন আমরা ব্যবহার করব। যদি দেখা যায় যে এটা মাঝারি উর্বরতা সম্পন্ন, সেক্ষেত্রে 24 কেজি নাইট্রোজেন ব্যবহার করব, 12 কেজি ফসফেট ব্যবহার করব এবং পটাশ ব্যবহার করব 12 কেজি। আর যদি দেখা যায় কি যে না, ততটা উর্বর নয়, অনুর্বর, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, সেটা হবে 28 কেজি পার একর, আর 14 কেজি ফসফেট এবং 14 কেজি পটাশ প্রতি একরে। আচ্ছা, তাহলে আমরা মাটি পরীক্ষা করে তবেই আমরা ঠিক করব যে কোন সার আমরা কতটা পরিমাণে দেব। এই যে আপনি বললেন যে মাটি আমরা যখন জমি চাষ দিচ্ছি, মানে রোপণের আগে মাটি যখন তৈরি করছি তখন আমরা সার দিচ্ছি, আর গাছ যখন আমরা চারা রোপণ করছি এবং গাছ বড় হচ্ছে তারপরে কি সার দেওয়ার কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, প্রথমে যখন আমরা জমি তৈরি করছি তখন যে সার বা খাদ্য উপাদান আমরা দিচ্ছি সেটাকে বলা হয় বেসাল। এরপর যখন পাশকাঠি ছাড়া শুরু হয় তখন কিন্তু গাছের খাদ্যের প্রয়োজন হয়। সেটা আপনি ধরুন রোপণের 10 থেকে 15 দিন থেকে শুরু হয় এবং চলবে সেটা ধরুন রোপণের 30 দিন পর্যন্ত। তখন একবার কিন্তু আমাদের চাপান সার দিতে হবে এবং তারপর দ্বিতীয় চাপানটা আমরা দেব যখন ফুল আসা শুরু হবে বা তার 5 দিন আগে থেকে, অর্থাৎ কি না যখন কাঁচ থোড় আসে তখন কিন্তু আমরা দ্বিতীয় চাপান দেব। এই যে দ্বিতীয় চাপান, এই দ্বিতীয় চাপানের সময় কিন্তু নাইট্রোজেন এবং পটাশ এর প্রয়োজনীয়তা হয়ে থাকে বেশি। তার কারণ পটাশ হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদান এবং খাদ্য এইগুলো ট্রান্সপোর্ট করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাই যখন ফুল আসে, ফুল থেকে যখন ফল হয় তখন কিন্তু দানা পুষ্ট হয়, তখন কিন্তু এই যে খাদ্য উপাদান যেমন শিকড় থেকে দানায় নিয়ে যেতে হয়, আবার পাতা থেকে যে খাদ্য তৈরি হয় সেটাও কিন্তু দানাতে পৌঁছে দেয় এই পটাশ। আচ্ছা, তাহলে আমরা যদি সুসংহত উপায়ে সার ব্যবহার করি আমরা এই সুগন্ধি গোবিন্দভোগ ধানের ফলন ভালো পাবো। অবশ্যই। বেশ, আমরা ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল জৈব উপায়ে সুগন্ধি গোবিন্দভোগ চাষ। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুমন দেবনাথ, সহকারী উদ্ভিদবিদ, ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে
90.8 MHz, Community Radio, Jadavpur University.